আজকে আমি দ্য পাওয়ার অফ সাইলেন্সের অডিও বুকটা শোনাবো। যদি আপনাদের ভিডিওটা ভাল লাগে নিশ্চয় কমেন্ট করে জানাবেন আর এগিয়ে দিবেন। বেশি লেকচার না মারে সামনের দিকে যাওয়া হোক। যে ইয়ার বিষয়বস্তুগুলো হচ্ছে দ্য পাওয়ার অফ সাইলেন্সের বিষয়বস্তুগুলো হচ্ছে যে নীরবতার শক্তি, আত্ম উন্নয়ন, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ, সম্পর্কের ভারসাম্য ও আধ্যাত্মিক জাগরণ। মেইন কথাটা হয়েছে যে সাইলেন্স মানে কিতাবটার মেইন উদ্দেশ্য হয়েছে যেটা যে সাইলেন্স মানে আইনে বা আপনারা বেশি না 1 মাস নীরবতার সহিত সাইলেন্স থাকা নিজের ভালা লাগা কিবা একটা কাম মন ফুটে বা ধ্যান দেওয়া লাগুনছে কেডা কি মানুষের কাম তো কয় না বাসার কাম আসবো না আসলে আইনে নিজে উজ্জাইলো আসান আসুক তারা কামেরাই যে টাইমে দেখবেন আইনে কিবা একটা সফলতা পাইছেন সেই টাইমে আইনের পিছনে দৌড় পারবো ফইলে আসবো যে স্যারাটা নাচানাচি করতেছে এটা করতেছে ভিডিও বানাইতেছে বা যে কোনো ক্ষেত্রে যে এত কঠিন কাম হুদায় বাপ মার পয়সা নষ্ট করতেছে বা হুদায় বেকারণ বেসাদি করাতে এটা করতেছে যে কোনো মানে যা আয়ে তাই কইব আইনের সামনে যদি নাও কথা আওলো কব মানে এটা কোয়ার কাম কবই আর নেই এটা বাদ দেয় এটাই মানে কিতাবের মেন উদ্দেশ্য যে এটাই সাইলেন্স দ্য পাওয়ার অফ সাইলেন্স তাহার মেন রিজনটা কি যে এটা আমি আলোচনা করলাম যে অধ্যায় 1 নীরবতার প্রকৃত অর্থ। লেখক ক্যালভিন ডি হিলার্ড এই অধ্যায়ে বোঝাতে চেয়েছেন যে নীরবতা মানে কেবল কথা না বলা নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ অবস্থা যেখানে মানুষ নিজের চিন্তা, অনুভূতি ও আত্মাকে উপলব্ধি করতে শিখে। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিদিন অসংখ্য শব্দ, বার্তা, ভিডিও ও তথ্য আমাদের মস্তিষ্কে ঢুকে যাচ্ছে। আমরা অন্যদের কথা শুনি কিন্তু নিজের ভিতরের কণ্ঠস্বর আর শুনতে পাই না। লেখক বলেন, when the noise outside is too loud, the voice inside becomes unheard. অর্থাৎ বাহ্যিক শব্দ যত বাড়ে আমাদের অন্তরের কণ্ঠ ততই নিস্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, নীরবতা এমন এক শক্তি যা অন্তরের জ্ঞানকে জাগিয়ে তোলে। নীরবতা আমাদের অনুভূতিকে ভারসাম্যপূর্ণ রাখে, মনোযোগ বাড়ায় এবং জীবনের অর্থ বুঝতে সাহায্য করে। এটাই যে তিনি এই বিষয়ে এইভাবেই বলছে বা এটা এইভাবেই কইছে যে নীরবতা এরকম একটা শক্তি যা অন্তরের তাহা জ্ঞানের জাগ্রত করে বা জাগিয়া তোলে। নীরবতা আমরার অনুভূতিরে ভারসাম্যপূর্ণ রাখে, মনোযোগটা বেশি বাড়া। মানে নীরবতা দেখবা যে কোনো একটা বস্তু স্টিলনেস বা নীরবতায় থাকলে তো এটার প্রতি তো মানে মন যাব। তুমি গান শুনতেছ, বেলেগ কোনো শব্দ আছে এটা তুমি মন দিতে পারবা না। বা তুমি কিবা কাম করতেছ, ধরো খাইতেছ, এই টাইম বেলেগ একটা কামও করা পাইতা না, বুঝা কাম করা পাইতা না কিন্তু ধ্যান দেওয়ার পাইতা না। ধ্যান দিলে বস্তুটা সব ফট করে হয়ে যাবো, নাহলে রং সং বা বলছুন হয়ে যেতারে যে এবং জীবনের অর্থ বুঝতে সাহায্য করে। অধ্যায় 2 নীরবতা ও আত্ম অনুসন্ধান। এটাই কইছে যে নীরবতা ও আত্ম অনুসন্ধান মানে এই কথাটাই কইছে যে নীরবতা থাকলে তুমি আত্ম অনুসন্ধান করতে পারবা। তুমি যদি হুলস্থুল হাল্লা চাল্লা কাজা করাতে কোনো একদিন কিছু পেতে না। পুরানা বন্ধু একজন হলে দেখা করার কাছে গ্যাস যদি 2টা লাফা মারো বা গালি দেও, এটা মানে শয়তানের আল্লাহ ফেস নাই, কিন্তু এরকম মোড়ো যদি কো তোমার বন্ধু বুকলা দূরের কথা তোমার উল্টা বা লাত মেরে ধরে যাবো গা। এটাই নীরবতার সহিত যাবা, ভালো করে জায়গা বা হ্যান্ডশেক করবা। এটা মানে নীরবতা বা বেশি কথা না বাড়ায় আগে বেড়াটা শুনো। মেন তো এটাই শোনা। মেন প্রথম বছরটা আছে আগে কী কর শুনো, আয়ত্ত করো, তারপরে 2-3টা কথা কবার চেষ্টা করো। যে এই অধ্যায়ে লেখক বলেন, মানুষ তখনই পরিপূর্ণ হয় যখন সে নিজের ভেতরের সত্তাকে চিনতে শেখে। নীরবতা সেই চিনে নেওয়ার পথে। যখন আমরা কিছু সময়ের জন্য একা থাকি তখন চিন্তা আসে, ভয় আসে, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝি এই ভয়, রাগ বা অনিশ্চয়তার মূলে কি আছে। লেখক লিখেছেন, সাইলেন্স অ্যালাউস
allows us to hear the whisper of our soul. অর্থাৎ নীরবতার মধ্যে আত্মার কণ্ঠ শোনা যায়। তিনি উদাহরণ দেন গৌতম বুদ্ধ, যিশু এবং মহাত্মা গান্ধীর মতো মহামানবদের, যারা নীরবতার মধ্যে নিজের পথ ও সত্যকে খুঁজে পেয়েছিলেন। এনে একটা কথা কইছে যে গৌতম বুদ্ধ, যিশু এবং মহাত্মা গান্ধী। গৌতম বুদ্ধ, যিশু এবং মহাত্মা গান্ধীর বহুত কাহিনী আছে, কিন্তু যদি কাহিনী করবার যায় বস্তুটা লম্বা হয়ে যাব। গৌতম বুদ্ধ এরকম একজন আছিল, এইভাবে তো তার নাম হয়েছে না, বহুত গম্ভীর, একদম স্টিলনেস, একদম সাইলেন্স মানুষ আছিল। হাজার মানুষে কি কইছে না কইছে কিচ্ছু শুনছে না। কেবল গৌতম বুদ্ধ না, মহাত্মা গান্ধীর শান্তি, যেটা অহিংসায় পরম ধর্ম আছিল, অহিংসায় পরম ধর্ম আছিল, সেরম বস্তু বহুত কিছু গৌতম বুদ্ধ, যিশু এবং মহাত্মা গান্ধী বহুত কি আছিল, ঠান্ডা, একদম কম কথা কৈছিল। বেলেগ মানুষের কি আছিল তখন ছিল এই বিষয়ে কইছে, কিতাব উল্লেখ আছে যে মহামানবদের, যারা নীরবতার মধ্যে নিজের পথ সত্যকে খুঁজে পেয়েছিলেন। আত্ম অনুসন্ধান নিজের ভুল, দুর্বলতা ও শক্তিকে চিনে নেওয়া। যখন কেউ নিজের মধ্যে নীরবতা স্থাপন করে, তখন সে আর বাইরের প্রশংসা বা সমালোচনায় নড়ে না। সে জানে তার উত্তর নিজের ভেতরেই আছে। রাইট। অধ্যায় 3, নীরবতার মানসিক শক্তি। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করছেন নীরবতা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাইট। নীরবতা থাকলে মানসিক শক্তি যেটা আছে এটা বহুত বাড়ে। অত্যাধিক ফের পারাবা তো মাথায় কাম করা বন্ধ হয়ে যাবে 100%। আজকের মানুষ সব সময় ব্যস্ত, প্রতিটি মুহূর্তে ফোন, নোটিফিকেশন, কল, মিটিং, এই শব্দগুলো আমাদের মনোযোগ ভেঙে দেয়। এই অবস্থায় নীরবতা মানসিক ডিটক্স হয়ে যায়। নীরবতার মধ্যে বসলে মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়, চিন্তার গতি কমে যায়, অনুভূতিগুলো স্পষ্ট হয়। এটি এক ধরনের মেডিটেশন, যেখানে মন তার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। লেখক বলেন, নয়েজ ড্রেন্স এনার্জি, সাইলেন্স রেস্টোরস ইট। অর্থাৎ শব্দ আমাদের শক্তি কেড়ে নেয়, নীরবতা সেটি ফিরিয়ে দেয়। এই অধ্যায়ে তিনি কিছু সহজ অভ্যাসের কথা বলেন, যেমন প্রতিদিনে সকালে 10 মিনিট নীরবে বসা, দিনের মধ্যে কিছু সময় ফোন থেকে দূরে থাকা, প্রকৃতির মাঝে হাঁটা, নিজেকে প্রশ্ন করা, আমি এখন কি অনুভব করছি। এগুলো ধীরে ধীরে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে। অধ্যায় 4, নীরবতা ও আত্মনিয়ন্ত্রণ। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা। লেখক বলেন যে মানুষ রাগের সময় চুপ থাকতে পারে, সেই প্রকৃত যোদ্ধা। রাইট। নীরবতা ও আত্মনিয়ন্ত্রণটাই মেইন। আমরা অনেক সময় তর্কের মধ্যে হঠাৎ রেগে যাই, কটু কথা বলি, পরে আফসোস করি, কিন্তু নীরব মানুষ প্রথমে থাকে, দেখে বুঝে তারপর উত্তর দেয়। নীরবতা আমাদের শেখায় প্রতিক্রিয়া না দিয়ে প্রতিকার খুঁজে বের করতে। রাইট। তিনি বলেন, সাইলেন্স ইজ দ্য পোজ বিটুইন ইম্পালস অ্যান্ড ওয়াইজডম। অর্থাৎ নীরবতা হলো আকস্মিক প্রতিক্রিয়া ও জ্ঞানের মাঝের সেতু বন্ধন। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে নীরব থেকে চিন্তা করতে পারে, সেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ হাতে রাখে। অধ্যায় 5, সম্পর্কের মধ্যে নীরবতার ভূমিকা। প্রেম, বন্ধুত্ব, পরিবার, সব সম্পর্কেই যোগাযোগ গুরুত্বপূর্ণ, কিন্তু লেখক বলেন সব কথা বলার দরকার হয় না। অনেক সময় চুপ থাকা অবহেলা নয়, বরং সম্মান। যখন আমরা নীরব থাকি তখন অন্যের আবেগ বুঝতে পারি। নীরবতা সম্পর্কের মধ্যে স্পেস তৈরি করে, যা একে পরিপক্ক করে তোলে। লেখক বলেন, ওয়ার্ডস মে বিল্ড ব্রিজেস বাট সাইলেন্স স্ট্রেংথেনস দেম। তিনি ব্যাখ্যা করেন, তর্কের সময় নীরবতা পরিস্থিতিকে শান্ত করে। শোনা নীরবতার অংশ।
যেখানে আমরা সত্যি অন্যকে বোঝার চেষ্টা করি। অনেক সময় আমি তোমার পাশে আছি বলার থেকেও নীরব উপস্থিতি বেশি মূল্যবান। অধ্যায় 6, নীরবতা ও সৃজনশীল চিন্তা। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন নীরবতা কেবল শান্তির উৎস নয়, এটি সৃজনশীলতার জন্মস্থান। বিখ্যাত শিল্পী, বিজ্ঞানী, কবি তারা সকলেই বলেছেন তাদের সবচেয়ে বড় চিন্তা বড় চিন্তাগুলো এসেছে একাকী ও নীরব মুহূর্তে। অ্যালবার্ট আইনস্টাইন নীরব সময়ে তার তথ্যগুলো গঠন করতেন। লিওনার্দো দা ভিঞ্চি বলেছেন, সাইলেন্স কি বলছে যে সাইলেন্স স্ট্রেংথেন্স দ্য মাইন্ড। নীরবতা আমাদের মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করে। যখন আমরা একা থাকি তখন অদ্ভুতভাবে নতুন ধারণা সৃষ্টি করে মনে, কারণ সে তখন কারো দ্বারা বিভ্রান্ত নয়। লেখক বলেন, যে ব্যক্তি নীরবতাকে ভালোবাসে সে কখনো সৃজনশীলতার অভাবে ভোগে না। অধ্যায় 7, নীরবতা ও আধ্যাত্মিক জাগরণ। এই অধ্যায়টি বইয়ের হৃদয়। লেখক বলেন, নীরবতা হলো ঈশ্বরের ভাষা। প্রার্থনা শব্দের মাধ্যমে হয়, কিন্তু ঈশ্বরের উত্তর আসে নীরবতার মধ্যে। যখন আমরা নীরব হই তখন আমাদের অহংকার, ভয়, লোভ ধীরে ধীরে মিলিয়ে যায়। তখন আত্মা তার স্বরূপে প্রকাশিত হয়। ধ্যান, প্রার্থনা, উপবাস সবই নীরবতার রূপ। এখানে মানুষ নিজের অস্তিত্বকে বৃহত্তর মহাবিশ্বের সঙ্গে যুক্ত অনুভব করে। লেখক বলেন, ইন সাইলেন্স উই ডোন্ট স্পিক টু গড, উই লিসেন টু হিম। এই নীরবতায় আত্মাকে মুক্ত করে এবং মনকে শান্তির সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। অধ্যায় 8, আধুনিক জীবনে নীরবতার প্রয়োজন। আজকের যুগে আমরা যেন নীরবতার শত্রু হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠেই ফোন, তারপর ব্যস্ততা, কোলাহল, মিটিং, ট্রাফিক, একটিও মুহূর্ত নেই যেখানে মন থেমে থাকে। এই অধ্যায়ে লেখক বলেন, আমাদের জীবনে নীরবতার মুহূর্ত ফিরিয়ে আনতে হবে। তিনি কিছু বাস্তব পরামর্শ দেন। 1, প্রতিদিন সকালে 10 মিনিট নীরব বসে শ্বাসের প্রতি মনোযোগ দাও। 2, খাবার খাওয়ার সময় ফোন বা টিভি বন্ধ রাখো। 3, প্রতি সপ্তাহে একদিন ডিজিটাল সাইলেন্স ডে পালন করো। রাইট, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয় যে প্রত্যেক সপ্তাহে একদিন ডিজিটাল সাইলেন্স ডে পালন করো। রাগ বা চাপের মুহূর্তে চুপ থেকে 10 সেকেন্ড গভীর শ্বাস নেও। রাইট, ঘুমানোর আগে দিনের সব চিন্তা নীরবে লিখে ফেলো, তারপর মন শান্ত করো। ওহো, এটা তো ভালো কথা, আমারও লিখতে হবে। ঘুমানোর আগে দিনের সব চিন্তা বা কী করছো, পরের দিন সকালে আরম্ভ করার আগে কী করবা টার্গেটটা বানায় নাও। টার্গেটটা হচ্ছে মেন বস্তু। এই অভ্যাসগুলো আমাদের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে, ঘুম ভালো করে এবং জীবনের আনন্দ বাড়ায়। অধ্যায় 9, নীরবতার ভয় কাটানো। অনেকে নীরবতাকে ভয় পায় কারণ এতে নিজের চিন্তার মুখোমুখি হতে হয়। লেখক বলেন, যে মানুষ নীরবতাকে ভালোবাসতে শিখে সে কখনোই একা থাকে না। প্রথম দিকে নীরবতা অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি আশ্রয় হয়ে যায়। এই অধ্যায়ে লেখক বলেন, সাইলেন্স ইজ নট লনলিনেস, ইট ইজ কম্পেনিয়নশিপ উইথ ইউর ট্রু সেলফ। নীরবতার ভয় কাটাতে চাইলে ছোট থেকে শুরু করতে হবে। দিন 5 মিনিট নিজের সঙ্গে একা থাকা, প্রকৃতির মধ্যে সময় কাটানো, ধীরে ধীরে চিন্তাগুলো পর্যবেক্ষণ করা। অধ্যায় 10, নীরবতা জীবনের চূড়ান্ত শক্তি। শেষ অধ্যায়ে লেখক সংক্ষেপে বলেন, নীরবতা হলো মানুষের আত্মার প্রকৃত ভাষা। এটি শুধু মানসিক শান্তি নয়, বরং এক ধরনের অস্তিত্বের পরিপূর্ণতা। যে মানুষ নীরবতার শক্তি বুঝতে পারে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পর্কের মধ্যে সহানুভূতি পায়, কাজের মধ্যে মনোযোগ পায়, বিপদে ধৈর্য পায় এবং নিজের আত্মাকে মুক্ত রাখে। তিনি বলেন, সাইলেন্স ইজ নট দ্য অ্যাবসেন্স অফ লাইফ, ইট
ইজ দ্য প্রেজেন্স অফ উইজডম। এই বইটি আমাদের শেখায় কথা কমিয়ে চিন্তা বাড়িয়ে এবং নিজের সঙ্গে সংযোগ স্থাপন করে কিভাবে আমরা জীবনের প্রকৃত শান্তি ও সুখ খুঁজে পেতে পারি। কিতাবের লাস্টে এটাই বলবো যে দ্য পাওয়ার অফ সাইলেন্স আমাদের মনে করিয়ে দেয় নীরবতা দুর্বলতা নয়, এটি শক্তির প্রতীক। যে মানুষ নীরবতাকে বুঝে সে কখনোই বিভ্রান্ত হয় না, কারণ তার সিদ্ধান্ত আসে গভীর জ্ঞান থেকে। নীরবতা আমাদের শেখায় কিভাবে অন্যদের বুঝতে হয়, কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে মনের ভারসাম্য ও শান্তি রক্ষা করতে হয় এবং কিভাবে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে হয়। শেষে লেখক এক অসাধারণ লাইন লিখেছেন, ইন সাইলেন্স উই গ্রো, ইন সাইলেন্স উই হিল, অ্যান্ড ইন সাইলেন্স উই ফাইন্ড আওয়ারসেলফ। থ্যাংক ইউ।